আসসালামু আলাইকুম। নজরুল ইসলাম বাবু স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। এবারের বাজেটে চমক নেই বললেও অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন কথার ফুলঝুরি ছড়িয়ে বাজেট করেননি তিনি। আরও বলেন, হাসিনা সরকারের নষ্ট করে দেওয়া প্রতিষ্ঠানগুলো দিয়ে বাজেট বাস্তবায়ন করা কঠিন। তবে পরিকল্পনা উপদেষ্টার মত, বাস্তবসম্মত বাজেট দেওয়া হয়েছে যা পুরোপুরি বাস্তবায়নযোগ্য। বাজেটে ঘোষিত 6.5% মূল্যস্ফীতি ধরা হলেও বছর শেষে সেটি আরও কমবে বলে আশা কেন্দ্রীয় ব্যাংক গভর্নরের। মঙ্গলবার বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। সেলিম মালিকের রিপোর্ট। কেমন হলো অন্তর্বর্তী সরকারের 7,90,000 কোটি টাকার বাজেট? সাংবাদিকদের প্রশ্নের জবাব এবং নিজেদের কৈফিয়ত তুলে ধরতে অর্থ মন্ত্রণালয়ের বাজেটোত্তর এই সংবাদ সম্মেলন। এতে অর্থ উপদেষ্টা নিজেই স্বীকার করলেন, বাজেটে চমকের তেমন কিছু নেই। কিছুটা কথা আছে, কিন্তু একেবারে যে ইনোভেশন বা ইসা নাই তা না, কিন্তু সাহসী পদক্ষেপও আছে। আর সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো, প্রতিষ্ঠানগুলো কিন্তু অনেকগুলো নষ্ট হয়ে গেছে বা নষ্ট করে দেওয়া হয়েছে। এর ভেতরেই কিন্তু আমাদেরকে কাজ করতে হয়েছে, সেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে পরিকল্পনা উপদেষ্টা বলছেন, বাজেট ভালো হয়েছে, বাস্তবায়নও করা যাবে। একটা স্থিতিশীল অবস্থায় নিয়ে আসার লক্ষ্যে একটি বাস্তবমুখী মিতব্যয়িতার বাজেট, এটা আমরা বলতে পারি। ঘোষিত বাজেটকে বাজারের নিত্যপণ্যের দাম আরও বাড়াবে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের মন্তব্য, দাম বাড়বে না, বরং লক্ষ্যমাত্রার তুলনায় আরও কমবে। আর এনবিআর চেয়ারম্যান জানান, এবার ঢালাওভাবে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হচ্ছে না। ফ্ল্যাট বা জমি কিনলে একটা নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স দিলে এনবিআর প্রশ্ন করতো না। সেটাকে স্যার আমরা এবার একটু রেশনাল করেছি, দুইটা ভাগে ভাগ করেছি। আগামী বছরের শেষ নাগাদ মূল্যস্ফীতি কমবে কিনা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আরো বেশি কমা উচিত। কারণ যতদিন পর্যন্ত এক্সচেঞ্জ রেটটাকে আমরা স্টেবিলাইজ করতে না পারতাম, আমাদের কিন্তু মূল্যস্ফীতির এগেইনস্টে যে যুদ্ধ, সেটা কিন্তু আমরা জিততে পারতাম না। বাজেটে কোনো বিশেষ শ্রেণীর ব্যবসায়ীদের বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে না বলে জানান বাণিজ্য উপদেষ্টা। দেন দরবারের মাধ্যমে নীতি তৈরি করা এবং কাউকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য নীতি তৈরি করা, এখান থেকে যে উত্তরণ করা হয়েছে, এটাই একটা গুণগত পরিবর্তন বলা যায়। বাট এটা তো অবশ্যই কেবল শুরু। এই শুরু। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ জুলাই আন্দোলনের স্পিরিটের সঙ্গে সাংঘর্ষিক এমন মন্তব্য করে গবেষণা সংস্থা সিপিডি বলছে, প্রস্তাবিত বাজেটে জমি, ফ্ল্যাট কিনে কালো টাকা বৈধ করার সুযোগ বৈষম্য বাড়াবে। একই সাথে অর্থ পাচার নিয়ে নীরবতা সরকারের ঘোষিত নীতির সঙ্গে বৈপরীত্য বলে জানায় সংস্থাটি। মেজবা হাসানের রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানের পর প্রথম অর্থবছর ঘিরে মানুষের বেশি মাত্রায় প্রত্যাশা থাকলেও অনেকটাই হতাশাজনক করে তুলছে প্রস্তাবিত বাজেট। বাজেটারি পদক্ষেপগুলো কিন্তু সাযুজ্যপূর্ণ নয়। রাজধানীর এক হোটেলে বাজেট পর্যালোচনায় এমন প্রতিক্রিয়া জানিয়ে সিপিডি বলছে, বৈষম্য দূর করার বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি উন্নয়নে ব্যয় কমানো উদ্বেগজনক। একদিকে বলা হচ্ছে প্রবৃদ্ধির বাইরে সামগ্রিক উন্নয়ন এবং ভৌত অবকাঠামোর বাইরে যে মানুষের উন্নয়নের উপরে নজর দেওয়া হবে, কিন্তু এই প্রত্যয়গুলা বাজেটারি পদক্ষেপ যেগুলো নেওয়া হয়েছে সেইটার মাধ্যমে এটা প্রতিফলন ঘটানো হয়নি। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগেরও সমালোচনা করে সংস্থাটি। কালো টাকাকে বৈধকরণের যে প্রস্তাব, সেটা একেবারেই বন্ধ করা উচিত। সেটা বৈষম্য সৃষ্টিরও একটা হাতিয়ার। একদিকে ইলিসিট ফাইন্যান্সিয়ালের স্পষ্ট কোনো একটা খতিয়ান দেয়া হলো না, আর অন্যদিকে এই ধরনের একটা পদক্ষেপ করা হলো, সেটা আমাদের কাছে একটু বৈপরীত্যই মনে হয়েছে। নতুন অর্থবছরে কর ও অন্যান্য নীতির মাধ্যমে বৈষম্য কমানোর উদ্যোগও দেখা যায়নি বলে জানায় সিপিডি। যেখানে বিবিএস বলছে যে এই অর্থবছরে 4% গ্রোথ রেট, সেখানে বাজেটে কিন্তু এই বছরের গ্রোথ রেটকে ধরা হয়েছে 5%। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বাজেটে অর্থনীতির রূপান্তরের যে আকাঙ্ক্ষা, তার পূর্ণ প্রতিফলন ঘটেনি বলে মনে করছে জাতীয় নাগরিক পার্টি। মঙ্গলবার এনসিপির অস্থায়ী কার্যালয়ে বাজেট নিয়ে প্রতিক্রিয়ায় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, কর আরোপের ক্ষেত্রে বরাবরের মতোই গরিবদের উপর বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। শীর্ষ ধনীদের কাছ থেকে অধিকতর কর আরোপের ক্ষেত্রে কোনো লক্ষ্য রাখা হয়নি। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা লাভবান হবে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়নি বলেও জানানো হয় দলটির পক্ষ হতে। জুলাই যোদ্ধাদের জন্য যে বাজেট বরাদ্দ করা হয়েছে তা সাধুবাদ জানিয়ে সেটিকে সঠিক বণ্টনের কথা জানানো হয়
কালো টাকা সাদা করার যে সুযোগ রাখা হয়েছে বাজেটে তা উচিত হয়নি বলেও মন্তব্য করেন দলটির নেতারা। যেই ভীষণটার কথা আমরা বলতেছি বৈষম্যহীন সমাজে, সেইটা এই বাজেটের মধ্যে দিয়ে আসেনি। আমাদের আকাঙ্ক্ষা ছিল যে ধনী গরিবের যে আয় বৈষম্য, সেই আয় বৈষম্য কমে আসবে, কিন্তু এই বাজেটে আমরা সেই আয় বৈষম্য কমানোর তেমন কার্যকর উদ্যোগ দেখিনি। করদাতার সংখ্যা যেটি পূর্বে ছিল সেটি বিদ্যমান রয়েছে, এবং যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান কর ফাঁকি দেয় তাদেরকে করের আওতায় আনার তেমন কার্যকর পদক্ষেপ আমরা দেখিনি। এর ফলে নিম্নবিত্ত এবং মধ্যবিত্তের উপর যেই চাপ ছিল, করের চাপ, সেটি কিন্তু অব্যাহত থাকবে। আস্থা ভোট, সংবিধান সংশোধন এবং অর্থ বিল, এই তিন ক্ষেত্র ছাড়া 70 অনুচ্ছেদ প্রয়োগ বাতিলের পক্ষে মত দিয়েছে বেশিরভাগ রাজনৈতিক দল। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে 30 দলের বৈঠকে বিএনপি, জামাত, এনসিপি সহ বেশিরভাগ দলই এমন মত দিয়েছে। সংসদীয় কমিটির সভাপতির পদ বিরোধী দল থেকে কয়েকজন নেয়ার ক্ষেত্রেও সায় দিয়েছে বেশিরভাগ দল। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। দ্বিতীয় দফায় একসঙ্গে আমন্ত্রিত দলগুলোর সঙ্গে বৈঠক করেছে জাতীয় ঐকমত্য কমিশন। নিজ দলের বিপক্ষে ভোট দেওয়ার সুযোগ রহিত সংক্রান্ত 70 অনুচ্ছেদ 3টি ক্ষেত্র ছাড়া বাতিলের পক্ষে মত দিয়েছে বেশিরভাগ রাজনৈতিক দল। আমরা জুলাই মাসের মধ্যে যে সনদ তৈরি করতে চাচ্ছি, সেই সনদে কোনটা অন্তর্ভুক্ত থাকবে কোনটা থাকবে না সেটা আমাদের সিদ্ধান্ত নিতে হবে। তবে বিএনপি এর সঙ্গে জাতীয় নিরাপত্তার বিষয়টিও যুক্ত করার পক্ষে মত দিয়েছে। আস্থা ভোট, অর্থ বিল এবং সংবিধান সংশোধন সংক্রান্ত যে কোনো বিলের ক্ষেত্র ছাড়া অন্যান্য সব বিষয়ে সংসদ সদস্যগণ স্বাধীন থাকবেন। আমরা বলেছি না, আরও দুটো বিষয় আমরা যোগ করে তখন জবাব দিয়েছিলাম। একটা হচ্ছে অর্থ বিল, এরপরে ছিল আপনার সংবিধান সংশোধন ইস্যুটা। এটা সংবিধান সংশোধনীর প্রযোজ্য হওয়া উচিত হবে না। তার কারণ হলো এই সংবিধান সংশোধনী এবং যখন 70 অনুচ্ছেদ একসাথে কাজ করে, তখন আসলে এমন সব সংশোধনী দলগুলো আনে যার মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্রে ইতিপূর্বে অনেকগুলো সংকট তৈরি হয়েছে। দ্বিতীয় দফার বৈঠকে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কোনো ক্ষেত্রে বিরোধী দল থেকে নেয়ার ক্ষেত্রে মত দিয়েছে দলগুলো। এর বাইরে নারী আসন 100 করার ক্ষেত্রে মত থাকলেও ঘূর্ণায়মান পদ্ধতি নিয়ে আপত্তি বেশিরভাগ দলের। সকল কমিটির প্রধান যদি বিরোধী দলের পক্ষ থেকে হয় চেয়ারম্যান, তাহলে সরকার তার কার্য পরিচালনায় সবসময় বাধাগ্রস্ত হবে, এটা কার্যকর সরকার থাকবে না। অপোজিশন এবং সরকার একটা আন্ডারস্ট্যান্ডিং মাধ্যমে ডিস্ট্রিবিউট করবে, যেটা আমাদের পক্ষ থেকে আমরা বলেছি নট শুড বি লেস দেন 50%। এসব দলের ঐকমত্যের ভিত্তিতে আগামী জুলাইয়ে ঐকমত্য সনদ তৈরি করা হবে বলে জানিয়েছে কমিশন। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। ভারতের পুশিন ঠেকানো সম্ভব নয় জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, 2-1 দিনের ভেতর প্রতিবাদ জানিয়ে চিঠি দেয়া হবে দিল্লিকে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে উপদেষ্টা জানান, পুশিন এবং সীমান্তে হত্যা নিয়ে ঢাকা প্রতিবাদ অব্যাহত রেখেছে। যদি কোনো অবৈধ বাংলাদেশি ভারতে থেকে থাকে সেটি প্রক্রিয়া অনুসরণ করে ফেরত দেওয়ার আহ্বান জানান উপদেষ্টা। ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় শাপে বর হয়েছে মন্তব্য করে উপদেষ্টা বলেন, পরনির্ভরশীলতা কাটিয়ে উঠছে বাংলাদেশ। অবৈধ পন্থা অবলম্বনের জন্য মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ বাংলাদেশিদের ভিসা স্থগিত করেছে বলে জানান তিনি। আর পুশিনের ব্যাপারে যেটা হচ্ছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি যে পুশিন হচ্ছে, এবং সেটাকে তো ফিজিক্যালি ঠেকানোর মতো তো সম্ভব না আসলে। এটা নিয়ে ভারতের সাথে আমাদের চিঠি আদান প্রদান হচ্ছে। আমরা বলেছি যে এটা পদ্ধতি অনুযায়ী যেন যাওয়া হয়। আমরা অবশ্যই খুব শক্ত ভাষায় প্রতিবাদ করবো এ ব্যাপারে, এবং আমরা এই ফ্যাক্টরটাকে কখনোই মেনে নেওয়া হবে না যে গুলি করে মানুষ মেরে ফেলা হবে সীমান্তে, কারণ এটা পৃথিবীর আর কোনো সীমান্তে নেই। বর্তমান নির্বাচন কমিশন যেন এর মর্যাদা রক্ষা করে এমন মন্তব্য করে জামাতের নির্বাচনী প্রতীক কমিশন ফিরিয়ে দেবে বলে আশা প্রকাশ করেছেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এমন প্রত্যাশা করেন। জামাতে ইসলামী জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। এর ফলে বর্তমান নির্বাচন কমিশনের সক্ষমতা সম্পর্কে ধারণা পাওয়া যাবে বলে উল্লেখ করেন তিনি। তার দল জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিতে চায় না উল্লেখ করে জামাত আমির বলেন, তবে আগামী রমজানের আগে নির্বাচন হলে ভালো হয়। বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করার দাবিও জানান শফিকুর রহমান।
ডিসেম্বর কেন, আজকেও যদি ইলেকশন আমি দেখি যে এটা আসলে সমতল মাঠ তৈরি হয়ে গেছে এবং এখন ফেয়ার ইলেকশনের পক্ষে জাতি প্রস্তুত, সকল অর্গান প্রস্তুত, সেই ইলেকশনে তো আমরা যাব, আমাদের তো যেতে কোনো সমস্যা নেই, এটা ডিসেম্বর দিয়ে কোনো কথা না। কিন্তু এই বিষয়গুলো পরিষ্কার না করে ডিসেম্বরে এপ্রিলে হলেও তো কোনো লাভ হবে না। এই জন্য এই বিষয়গুলো পরিষ্কার হওয়া হচ্ছে বড় জিনিস, বড় চ্যালেঞ্জ। সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা নয়, বিশেষ সুবিধা ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। ঘোষণা অনুযায়ী আগামী 1 জুলাই থেকে গ্রেড 1 থেকে গ্রেড 9 পর্যন্ত 10% এবং গ্রেড 10 থেকে গ্রেড 20 পর্যন্ত 15% হারে বিশেষ সুবিধা দেওয়া হবে। জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত সরকারি, বেসামরিক, স্বশাসিত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো, ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, বর্ডার গার্ড বাংলাদেশ ও পুলিশ বাহিনীতে নিয়োজিত কর্মচারী ও পেনশনভোগী সহ বিভিন্ন ব্যক্তির জন্য এই বিশেষ সুবিধা কার্যকর হবে। এই বিশেষ সুবিধা চাকরিরত ব্যক্তিদের ক্ষেত্রে ন্যূনতম 1000 টাকা ও পেনশনভোগীদের ক্ষেত্রে ন্যূনতম 500 টাকা হবে। যেসব অবসর গ্রহণকারী পেনশনের 100% এককালীন আনুতোষিক উত্তোলন করেছেন তারা এই বিশেষ সুবিধা পাবেন না। এছাড়া বিনা বেতনে ছুটিতে থাকা কর্মচারীরাও এই বিশেষ সুবিধা পাবেন না। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025-এর কিছু ধারায় অপপ্রয়োগের সুযোগ আছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। বলেন, কর্মচারীদের দাবি পর্যালোচনায় একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার বিকেলে এই অধ্যাদেশ বাতিলের দাবিতে আন্দোলনরত কর্মচারীদের পক্ষ থেকে দেয়া স্মারকলিপি গ্রহণ শেষে এসব বলেন তিনি। ঈদের ছুটি শেষ হওয়ার পর প্রথম কর্মদিবসে কর্মসূচি বন্ধ থাকবে। অধ্যাদেশ বাতিল না হলে 16 জুন থেকে দেশ জুড়ে কঠোর আন্দোলন শুরু করা হবে বলে জানিয়েছেন কর্মচারীদের নেতারা। রিপোর্ট করছেন রোকনউদ্দিন। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার দুপুরে সচিবালয়ের 6 নম্বর ভবনের পাশে জড়ো হন কর্মচারীরা। দাবি জানান সংশোধিত সরকারি চাকুরি অধ্যাদেশ বাতিলের। হুঁশিয়ারি দেয়া হয়, ঈদের ছুটির পর শুধু কর্মবিরতি নয়, সারা দেশে অবস্থান কর্মসূচি সহ আরও কঠোর আন্দোলনের। আপনারা যদি কেউ ভেবে থাকেন আন্দোলন থেমে গেছে, তাহলে বুকার স্বর্গে বসবাস করছেন। আমরা এমন কর্মসূচি দিব আপনারা কল্পনা করতে পারবেন না। আমরা দরকার হইলে সারা বাংলাদেশে ডিসি অফিস, বিভাগীয় অফিস, হাসপাতাল সহ সমগ্র বাংলাদেশে আমরা এই কর্মসূচি ছড়িয়ে দিব। ইনশাআল্লাহ এটা বাস্তবায়ন হবে। সমস্ত গভর্নমেন্ট সেক্টরকে আমরা স্তব্ধ করে দেওয়ার মতো ক্ষমতা রাখি। বাট যেহেতু অনেকেই বাড়ি যাবেন, সে কারণে আমরা আগামীকাল আমাদের কোনো কর্মসূচি থাকবে না। ঈদের পরবর্তী দিন, ঈদের যদি প্রথম অফিস শুরু হবে সেদিনও আমরা বন্ধ রাখবো, আমাদের কর্মসূচি থাকবে না। 16 তারিখে আপনারা প্রস্তুতি নিয়ে আসবেন, সকলে কেউ যেন কর্মস্থলে না থাকে। পরে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের পক্ষ থেকে অধ্যাদেশ বাতিলের দাবি জানিয়ে স্মারকলিপি দেয়া হয় অর্থ উপদেষ্টার কাছে। আমরা বলছি এটা দেখব, আমরা ওটা দেখে পরে প্রপার। তারা বলছে একটা কমিটির কথা আপনি বলেছেন যে কমিটি একটা সচিবকে একটা কমিটি করেছে। আর বিকেলে আইন উপদেষ্টার হাতে একই দাবিতে স্মারকলিপি তুলে দেন সচিবালয়ে কর্মরত কর্মচারীদের নেতারা। এ সময় আইনের কিছু ধারায় অপপ্রয়োগের সুযোগ আছে জানিয়ে কর্মচারীদের দাবি পর্যালোচনায় কমিটি হচ্ছে বলে জানান আইন উপদেষ্টা। যেহেতু এই কমিটি গঠন করা হয়েছে, তার মানে হচ্ছে আমরা তো পুনর্বিবেচনার স্কোপ রেখেছি। এখন কমিটি আপনারা সম্ভবত আজকে কালকের মধ্যে জেনে যাবেন, বাট কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে উপদেষ্টা পর্যায়ে, এটা আমি আপনাদের নিশ্চিতভাবে বলতে পারি। কিছু ক্ষেত্রে অপপ্রয়োগের সুযোগ রয়েছে, তো অপপ্রয়োগের সুযোগ থাকা তো কখনো একটা প্রত্যাশিত ব্যাপার হতে পারে না। অপপ্রয়োগের সুযোগের ব্যাপারে ওনারা তো চাকরি করছেন, ওনারা আমাদের চেয়ে ভালো বলতে পারবেন। ভালো করে শোনা বোঝার জন্যই কমিটিটা গঠন করা হয়েছে এবং আমরা সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কমিটিটা শুনব। 15 জুনের মধ্যে সংশোধিত সরকারি চাকুরি অধ্যাদেশ পুরোপুরি বাতিল না হলে 16 জুন থেকে কঠোর কর্মসূচি দেয়া হবে বলে জানান ঐক্য ফোরামের নেতারা। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। বীর মুক্তিযোদ্ধার নতুন সংজ্ঞা নির্ধারণ করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন অধ্যাদেশ জারি করেছে অন্তর্বর্তী সরকার। সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী প্রবাসী মুজিবনগর সরকারের সদস্যরা হবেন মুক্তিযুদ্ধের সহযোগী। মঙ্গলবার রাতে সংশোধিত অধ্যাদেশটি গেজেট আকারে প্রকাশ করা হয়। যারা 1971 সালে 26 মার্চ থেকে 16 ডিসেম্বর পর্যন্ত অভ্যন্তরীণ প্রশিক্ষণ নিয়েছেন এবং যেসব ব্যক্তি মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য বাংলাদেশের সীমানা অতিক্রম করে ভারতের বিভিন্ন প্রশিক্ষণ ক্যাম্পে তাদের নাম অন্তর্ভুক্ত করেছিলেন এবং মহান স্বাধীনতা সংগ্রামে
পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে দখলদার পাকিস্তানি সশস্ত্র বাহিনী এই দেশীয় সহযোগী রাজাকারদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেছেন এবং সশস্ত্র বাহিনী ইস্ট পাকিস্তান রাইফেলস, পুলিশ বাহিনী, মুক্তিবাহিনী, প্রবাসী বাংলাদেশ সরকার ও উক্ত সরকার কর্তৃক স্বীকৃত অন্যান্য বাহিনীর সদস্যরা বীর মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত হবেন। সংজ্ঞায় বলা হয়, স্বাধীনতা অর্জনের লক্ষ্যে দেশের অভ্যন্তরে বা প্রবাসে অবস্থান করে বীর মুক্তিযোদ্ধাদের উদ্দীপিত করা এবং মুক্তিযুদ্ধকে বেগবান ও বাংলাদেশের স্বাধীনতা অর্জনকে ত্বরান্বিত করার প্রয়াসে সংগঠকের ভূমিকা পালন, বিশ্ব জনমত গঠন, কূটনৈতিক সমর্থন অর্জন এবং মনস্তাত্ত্বিক শক্তি অর্জনের প্রেক্ষাপটে বাংলাদেশের যেসব নাগরিক প্রত্যক্ষভাবে অংশগ্রহণ ও সহযোগিতা করেছেন তারা মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে গণ্য হবেন। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সব রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার সচিবালয়ে পরিবহন মালিক, শ্রমিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বৈঠক শেষে এই কথা বলেন তিনি। আর ঈদের ছুটিতে রাজধানীসহ দেশবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবার পাশাপাশি নিরাপত্তা বাহিনীর অনেকের ছুটি বাতিল করা হয়েছে। আমরা এবার আশা করতেছি এবারও যেন ঈদের যাত্রাটা নির্বিঘ্নে হয়, এই জন্য তাদের আমরা অনুরোধ করছি। আইন শৃঙ্খলা বাহিনীর ছুটি বন্ধ করে দেওয়া হয়েছে, তারা পর্যাপ্ত সংখ্যা এখানে রয়ে গেছে, যেন কোনো জায়গায় কোনো ধরনের কোনো সমস্যা না হয় এই বিষয়ে আমরা পুরোটা সজাগ আছি এবং আইন শৃঙ্খলা বাহিনী সজাগ আছে। ঈদ উল আজহাকে কেন্দ্র করে পরে পশুর হাট, চামড়া কেনাবেচা সহ বেশ কিছু কার্যক্রমে অপরাধীদের তৎপরতা রুখতে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান র্যাবের মুখপাত্র উইং কমান্ডার MZM ইন্তেখাব চৌধুরী। মঙ্গলবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। গোয়েন্দা তৎপরতা বাড়ানো সহ দেশের 15টি ব্যাটালিয়নের কার্যক্রম বাড়ানো হয়েছে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। পশুর হাটে টাকার লেনদেন বাড়ায় জাল টাকা রোধে তীক্ষ্ণ নজরদারি থাকবে। এছাড়া হাটগুলোতে জাল টাকা শনাক্তে মেশিন স্থাপন করা হবে বলেও জানান সংস্থাটির মুখপাত্র। ঢাকা অভিমুখী পশু বহনকারী বাহনে যাতে চাঁদাবাজি করা না যায়, সেই চাঁদাবাজি রুখতে প্রতিটি হাইওয়েতে আমাদের নিয়মিত টহল ও নজরদারি রয়েছে। অনলাইনে কোরবানির পশু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে অনিয়ম ও প্রতারণা প্রতিরোধে র্যাব সাইবার মনিটরিং সেল সার্বক্ষণিক ভার্চুয়াল জগতে নজরদারি রাখছে। দেশের বিভিন্ন স্থানে জমে উঠেছে কোরবানির পশুর হাট, তবে দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রেতা বিক্রেতারা। এদিকে হাটে নিরাপত্তায় বাড়তি প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মৌলভীবাজারের 7 উপজেলায় বসেছে 57টি পশুর হাট। ক্রেতাদের দাবি, আগের তুলনায় কোরবানির পশুর দাম অনেক বেশি। রাজশাহীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট। বিক্রেতারা বলছেন, পশু খাদ্যের দাম যে হারে বাড়ছে সে তুলনায় দাম পাচ্ছেন না তারা। শরীয়তপুরে কম দামে পশু কিনতে পেরে স্বস্তিতে ক্রেতারা, আর গোখাদ্যের দাম বাড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বিক্রেতারা। জেলায় এ বছর 24টি গরুর হাট বসেছে। চট্টগ্রামে কোরবানির পশুর বাজারে গরুর পাশাপাশি উট কেনার সুযোগ পাচ্ছেন ক্রেতারা। বেনাপোলের একটি ফার্ম থেকে আনা হয় উটগুলো। প্রতিটি উটের দাম চাওয়া হচ্ছে 30 থেকে 35 লাখ টাকা। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।